আর তপতি তোমাকে বলি যে তুমি যে ওই পোলার ওয়ান্ডারিং বা হচ্ছে গিয়ে ওই কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিন ফরমেশনের যে সমস্তগুলো পাঠিয়েছিলাম মানে জলি ডেলি, ঠিক আছে, ওইগুলো এখানে পাস কোর্সে অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, ওইগুলো একবার করে জাস্ট হুম হ্যাঁ ওইগুলো একবার করে জাস্ট চোখ বুলিয়ে নেবে যে কে দিয়েছিলেন। ওগুলো তোমাদের পাস কোর্সের সিলেবাসে বা অনার্সের সিলেবাসও ওগুলো সেভাবে আসে না, ওগুলো সেইভাবে নেই। ওগুলো নেট সেটের ক্ষেত্রে মানে মানানসই আর কি। ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ওইগুলো থেকে কোশ্চেন দেয় না। পোলার ওয়ান্ডারিং এসব জায়গাগুলো থেকে কোশ্চেন দেয় না। ঠিক আছে। সুমন মুখার্জি, সমুদ্র স্রোতের গড় গতিবেগ পার, পাতের গড় গতিবেগ কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি গড় গতিবেগ সমস্ত কিছু পাতের নাকি? আমি তাহলে একদিন ইয়ে পাঠিয়ে দেবো, পিডিএফ পাঠিয়ে দেবো, দেখে নেবে একবার। ঠিক আছে। হুম হুম হুম। ঠিক আছে, দেখো। না না, কোশ্চেন সহজ হবে। কোশ্চেন সহজ হবে, দেখবে হার্ড কোশ্চেন নেগেটিভে যদি হার্ড কোশ্চেন করে তাহলে তো একবারে ইয়ে হয়ে যাবে। কোশ্চেন নর্মাল যেরকম কোশ্চেন হয় যেরকম পড়ছো, একটু ডেপথ দেবে, কিন্তু কোশ্চেন হার্ড হবে না, নেট সেটের মতো কোশ্চেন দেবে না। ঠিক আছে। এমনি আমি তো বলছি, কোথাও পিজিটির মানে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের যেগুলো পরীক্ষা হয় বা টিজিটির যেগুলো পরীক্ষা হয়, কোথাও দেখেছো যে কোশ্চেন ভীষণ খুব হার্ড? যে কোনো স্টেটের কথা বলো, তুমি উঠিয়ে দেখে নাও যে কোনো স্টেটের। হ্যাঁ, এবারে আমি গ্যারান্টি দিচ্ছি না যে কোশ্চেন একবারেই তোমার হচ্ছে গিয়ে সহজ হবে বা মোটামুটি, আমি তো বলছি মোটামুটি হবে। ঠিক আছে, কিন্তু তোমরা যেরকম ভাবে পড়েছো, যারা রেগুলার পড়ছো, তারা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, ওই নিয়ে চিন্তা করতে হবে না। কোশ্চেন হার্ড হোক, কোশ্চেন শক্ত হোক, কোশ্চেন বা নরম হোক, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা এখন দেখে যাও, চোখ বুলিয়ে যাও, রিভিশন দিয়ে যাও। ঠিক আছে, ওইগুলো নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই। আজ পর্যন্ত কোনো জায়গার স্কুলের পরীক্ষায়, ঠিক আছে, কোশ্চেন কনসেপচুয়াল হয়নি এখনো অব্দি। এবারে যদি ওয়েস্ট বেঙ্গলে হয়, এখানে তো অনেক কিছুই সম্ভব হতেও পারে। ঠিক আছে। তাহলে আজকে আমরা করব যে তোমরা আমাকে মেসেজ করেছো যে ভূমিকম্পের জোন কটা আছে সেটা নিয়ে মেসেজ করেছো, তার সাথে কোন ধরনের পাতের চলনে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেটা। আর হচ্ছে গিয়ে আমি করব সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জিওগ্রাফির যে পোর্শনটা হচ্ছে গিয়ে আমাদের যে বনভূমি শুধুমাত্র মন্ডল নয়, এবং কোন কোন জায়গাগুলো যদি কন্টিনেন্টাল হয়, জেনে রাখো, 1 ঘন্টার বিষয়। আর ব্যাপার হচ্ছে ভূমিকম্পের, দেখো আমরা শুরু করবো প্রথমেই ভূমিকম্প দিয়ে। ঠিক আছে, এগুলো নোট করবে, এগুলো কিন্তু নোটসে নেই, আমি বারবার বলছি এগুলো কিন্তু নোটসে নেই, দেখবে তোমরা সেইভাবে পাবে। দেখো ভূমিকম্প যদি আমরা জোন বলি, দেখো জোনকে আমরা দুটো বেসে ভাগ করতে পারি। কি কি বেসে ভাগ করতে পারি? একটা হচ্ছে কি তোমার ধ্বংসের মাত্রা অনুযায়ী, মানে আমার কতটা কি ধ্বংস হয়েছে সেই মাত্রা অনুযায়ী। আর একটা হচ্ছে কি ভূমিকম্পের যে সোর্স বা উৎপত্তি অনুযায়ী। ঠিক আছে, মানে কোথাও কম হতে পারে, কোথাও মাঝারি হতে পারে, যেখানে হচ্ছে আর কি ভূমিকম্পগুলো, সেই জায়গার বেসিসে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কি বলছি দেখো, বহুকাল আগে বহুকাল আগে কিন্তু 5টা জোন ছিল, মানে দুটো 5টা ছিল, ধ্বংসের মাত্রা অনুসারেও 5টা ছিল। আবার ভূমিকম্পের যে উৎপত্তি স্থল আছে, ঠিক আছে, যেখানে উৎপত্তি হচ্ছে সেখানে ভূমিকম্পটা কি ধরনের হচ্ছে, মাঝারি হচ্ছে না উচ্চ মাত্রার হচ্ছে, এগুলোর উপর বেশ করে পূর্বে, ঠিক আছে, 2001 সালের আগে কিন্তু 5টা জোনই ছিল। পরবর্তীতে এমডি ভূমিকম্পের মাত্রা অনুসারে কিন্তু কটা জনে ভাগ করেন, 4টে জনে ভাগ করেন। তাহলে আমরা প্রথমেই দেখব যে ধ্বংসের, এগুলো লিখে রাখ, ধ্বংসের মাত্রা অনুসারে কি ধ্বংসের জোন গুলো সেগুলো কি কি। ধ্বংসের মাত্রা অনুসারে যে জোন সেটা হচ্ছে কি 5টা, কি বলছি 5টি জোন, আমি এখানে লিখে দিচ্ছি 5টি জোন। কোশ্চেন আসে ধ্বংসের মাত্রা অনুসারে কটি জোন আছে। কি এবার সবাই বেরিয়ে গেল, শোনা যাচ্ছে? ভিডিও দেখা যাচ্ছে তো? সবাই এবার করে বেরিয়ে যাচ্ছে কেন? আচ্ছা দেখো, ধ্বংসের মাত্রা অনুসারে তাহলে কটা বললাম, 5টা জোন। কি কি আছে না, প্রথমে জোন 1, তারপরে থাকবে জোন 2, জোন 3,
জোন 4 আর হচ্ছে কি তোমার জোন 5, জোন 5 অটোমেটিক বের করে দিচ্ছে। রিজন হবে, রেকর্ডিং থাকবে, দেখতে পাবো, ঠিক আছে। দেখো, ধ্বংসের অ্যাপের সমস্যা, ধ্বংসের মাত্রা অনুসারে আমরা কটা ভাগে ভাগ করছি? 5টি ভাগে ভাগ করছি, 5টি জোনে ভাগ করছি। একটি জোন 1, জোন 2, জোন 3, জোন 4। জোন 1-এ আমরা জানি সবসময় যেখানে যেখানে সবসময় যে ধ্বংসের মাত্রা সবসময় কম থাকবে এবং আস্তে আস্তে বাড়বে, যেমন জোন 1-এ কম থাকবে, জোন 2-তে কি থাকবে, জোন 1-এর থেকে একটু বেশি থাকবে, জোন 3-তে কি, জোন 3-তে মাঝারি মানের থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা লিখি, জোন 1 কি থাকবে না, জোন 1-এ থাকবে কম থাকবে, এবার হচ্ছে কি অল্প একটু বেশি থাকবে, একটু বেশি, তারপর থাকবে মাঝারি ক্ষতিগ্রস্ত, তারপর থাকবে উচ্চ, তারপরে থাকবে অত্যন্ত তীব্র, বা অত্যন্ত হচ্ছে গিয়ে তীব্র নয়, যেখানে ক্ষতির পরিমাণ সব থেকে বেশি। তাহলে আমি কি বললাম, ধ্বংসের মাত্রা অনুসারে কিন্তু 5টি আছে। এরপর হচ্ছে কি, এবারে জোনগুলো, জোন 1-এ কোন কোন স্টেট পড়বে, এগুলো এখান থেকে নর্মালি আসে না, মনে রাখবে ধ্বংসের মাত্রা অনুসারে 5টি জোন আছে। এখন ভূমিকম্পের যে উৎসস্থল আছে, স্থলের উপর ভিত্তি করে জোন আছে। এটা হচ্ছে গিয়ে আফটার 2001, যখন খুঁজে বের করে 2001 সালে, তারপরে হচ্ছে গিয়ে আমরা জোন 1 যেটা থাকবে সেটাকে আমরা দিয়েছি। মোটামুটি ভারতের বেশিরভাগ জায়গাগুলো জোন 2 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, যেখানে নিম্নমানের ভূমিকম্প হয়। কিন্তু জোন 1 মানে হচ্ছে গিয়ে যেখানে কোনো ভূমিকম্প বা সেরকম activity কিন্তু হয় না, ঠিক আছে। এখন আমাদের যে স্টেবল পার্ট আছে, ডেকান ট্র্যাপেও কিন্তু ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। যেমন মহারাষ্ট্রের কিছু অংশে এখনো পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে সেগুলোর ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়। আমরা বলি ডেকান ট্র্যাপ একটা স্টেবল পার্ট, কিন্তু ভূমিকম্প হয়েছে পূর্বের আমরা দেখতে পাই। তাহলে ভূমিকম্পের উৎপত্তি স্থলের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি কটা জোন আছে। এটা কি ভাগ করেছে? আইএমডি। এরা কি করলো, এরা হচ্ছে কি জোন 1টা, এখানে জোন 1টা, সেই জোন 1টাকে স্টার্ট করছে কোনখান থেকে, জোন 2 থেকে। জোন 2 হচ্ছে কম, জোন 3 হচ্ছে গিয়ে হচ্ছে মাঝারি, জোন 4 হচ্ছে উচ্চ, এবং জোন 5 হচ্ছে তীব্র, ঠিক আছে। তাহলে দেখো, আইএমডি কটা ভাগে ভাগ করছে? আইএমডি ভাগ করছে জোন 1, জোন 2, আচ্ছা এগুলো 1 বলে এরকম 1 হয়, জোন 2 এরকম হয়, জোন 3 এরকম হয়। এটা 1 এটা 2 থেকে হবে, তাহলে 2 থেকে হবে, এটা জোন 2 হবে, জোন 3 হবে, এটা জোন 4 হবে, এটা জোন 5 হবে, ঠিক আছে। জোন, সরি, 5 লিখবে এইভাবে, 5 লিখবে। তাহলে দেখো কটা জোন পেলাম আমরা এখানে, 4টি জোনে ভাগ করেছে। কটা? 4টি জোনে ভাগ করেছে কে? আইএমডি, 4টি জোনে। বেশ উৎপত্তি যে স্থল আছে, সেই উৎপত্তি স্থলের উপর বেশ করে সেখানে ভূমিকম্পটা কিরকম হচ্ছে, কম হচ্ছে, জারি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি জোন 1-এ কি হবে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো জোন যেটা 1 আছে, জোন 1-এ, সরি বারবার 1 বলছি, জোন 2 থেকে আমরা স্টার্ট করবো, বা জোন 2 থেকে স্টার্ট করবো। এখানে কি হচ্ছে, এখানে তোমার হচ্ছে কম মাত্রার যে ভূমিকম্পগুলো হয়, কম মাত্রার যে ভূমিকম্প, কম মাত্রার যে ভূমিকম্প সেগুলো হচ্ছে কি হবে, জোন 3-তে কি হবে না, আচ্ছা মাঝারি মাত্রার যে ভূমিকম্প সেগুলো হবে, ঠিক আছে। এখন তোমাদেরকে জানতে হবে এই জোনে কোন রাজ্যগুলো পড়ছে, ঠিক আছে। জোন 4-এ কি হবে, জোন 4-এ হচ্ছে উচ্চ মাত্রার যে সমস্ত ভূমিকম্প সেগুলো হবে, এবং জোন 5-এ কি হবে, জোন 5-এ হবে গিয়ে যেগুলো অতি উচ্চ মাত্রার বা তীব্র আমরা বলতে পারি, তীব্র যে ভূমিকম্প সেগুলো কিন্তু জোন যে 5, সেই জোন 5-এ হবে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে ভূমিকম্প, ভারতে ভূমিকম্পের কটি জোন বর্তমান, তখন কিন্তু করবে 4টি। যদি এরকম নর্মাল কোশ্চেন থাকে যে ভূমিকম্পের কটি জোন বর্তমান, বা আইএমডি কর্তৃক ভারতে কটি ভূমিকম্প প্রবণ জোন আছে,
ঠিক আছে, ভূমিকম্প প্রবণ জোন আছে, সেগুলি কটি? সেগুলি হচ্ছে 4টি। এখন যে ভূমিকম্প প্রবণ জোন আছে কটি? তখন 4টি। আর যদি বলে ধ্বংসের মাত্রা অনুসারে কটি? ধ্বংসের মাত্রা অনুসারে আছে গিয়ে 5টি জোন। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কি, এগুলো কোন কোন, এই যে জোন 1 জোন 2 এগুলো করেছে, এগুলো সবাই তোমরা এই যে 4 এবং 5 এটা সবাই জানো। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে কোনগুলো, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঠিক আছে, আচ্ছা, এই সমস্ত জায়গায় তরাই ভাবর আছে। আচ্ছা, এগুলো যেগুলো কেচি পয়েন্টস এখন বলেছি দেখো, তাহলে এখানে লিখে রাখো রাজ্যগুলো। আচ্ছা, জোন জোন 2 এর ক্ষেত্রে কোন কোন রাজ্যগুলো আমার থাকছে? ঠিক আছে, জোন 2 এর ক্ষেত্রে কোন কোন রাজ্যগুলি থাকবে? এখানে লিখবে পাঞ্জাবের কিছু অংশ, পাঞ্জাব, হরিয়ানা, তারপরে থাকবে রাজস্থানের কিছু অংশ, তামিলনাড়ু। তো একটা সমস্যা হচ্ছে, উড়িষ্যা, এটা তো সমস্যা হওয়ার কথা নেই তো। ঠিক আছে, এগুলো কম আর কি। ঠিক আছে, তাহলে পাঞ্জাব হলো, হরিয়ানা হলো, রাজস্থান হলো, তারপর হচ্ছে উড়িষ্যা হয়েছে, তামিলনাড়ু হয়েছে, এই সমস্ত জায়গাগুলো। হুম, অ্যাপে খুব প্রবলেম আছে, কি মনে হচ্ছে খুব প্রবলেম আছে, অ্যাপেরই সমস্যা আছে। হুম হুম হুম। ঠিক আছে, একটু কষ্ট করে করো, ঠিক আছে, এটা রেকর্ডিং থাকবে, পরে দেখে নিতে পারবে। তাহলে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ু জোন 2 তে পড়বে। ঠিক আছে, জোন 3 তে কোনগুলো পড়বে? জোন 3 তে যেগুলো পড়বে সেগুলো কোন কোন রাজ্য পড়বে? জোন 3 তে পড়বে কি, যেগুলো মাঝারি মানের যে তীব্রতাযুক্ত ভূমিকম্প সেগুলো হবে। যেমন কোথায় কোথায় আছে, যেমন হচ্ছে গিয়ে লিখবে দক্ষিণ পূর্ব রাজস্থান কিছু অংশ, হিমাচল প্রদেশের কিছু অংশ নিতে পড়ছে, এটা হিমাচল প্রদেশের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ থাকবে, মহারাষ্ট্রের কিছু অংশ থাকবে, ঠিক আছে, দক্ষিণ বিহার থাকবে। এগুলো হচ্ছে জোন 3 তে। এবং জোন 4 এ কোনগুলো থাকবে তাহলে? জোন 4 এ থাকা কোনগুলো? জোন 4 এ যেগুলো থাকবে সেটা হচ্ছে উচ্চমাত্রা যে সমস্ত ভূমিকম্পগুলো, প্রথমে হবে জম্মু এন্ড কাশ্মীর হবে, জম্মু কাশ্মীর ইনক্লুডিং লাদাখ। ঠিক আছে, যদিও লাদাখ আবার তোমার হচ্ছে কি কম ভূমিকম্প প্রবণ একটা প্লেট, জম্মু কাশ্মীরটা মনে রাখবে। ঠিক আছে, হিমাচল প্রদেশ পুরো এন্টায়ার যে হিমাচল প্রদেশ আছে, হয়েছে। তারপরে কি থাকবে? তারপর দেখো এখানে আছে কি তোরাই এর ভাবর, এটা পরীক্ষাতে পড়বে, তোরাই ও ভাবর অঞ্চল। পরীক্ষাতে কিন্তু এটা দিতে পারে, তোরাই এবং ভাবর অঞ্চল কোন জোনে পড়বে। ঠিক আছে, বিহার আর হচ্ছে কি সিকিম, এগুলো হচ্ছে জোন 4 এ থাকবে, হয়েছে। এবং জোন 5 এ কি থাকবে তাহলে? জোন 5 এ থাকবে হচ্ছে কি তোমার জম্মু কাশ্মীর, আবার কারণ জম্মু কাশ্মীর উচ্চমাত্রা হতে পারে, আবার হচ্ছে কি তীব্র হতে পারে। হিমাচল প্রদেশ থাকবে, এই হিমাচল প্রদেশ, কচ্ছ জেলা যে রাজস্থান, এই তোমার গুজরাটের যে কচ্ছ আছে সেগুলি, এগুলি হচ্ছে কি তোমার জোন 5। তাহলে আমরা সামারিতে কি পেলাম? সামারিতে আমরা পেলাম ধ্বংসের মাত্রা অনুসারে ভারতের ভূমিকম্পের জোন আছে গিয়ে 5টি, এবং ভারতে ভূমিকম্প প্রবণ জায়গাগুলি আছে সেগুলি আইএমডি কর্তৃক আছে কি 4টি জোন আছে। হুম, সেই 4টি জোন হচ্ছে এই, ব্যাস, এই হলো ভূমিকম্পের যে জোনগুলো, সেই জোনগুলো। ভূমিকম্পের মনে রাখবে ওই কোন যন্ত্রের সাহায্যে তীব্রতা মাপা হয়, এগুলো একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, বারবার মনে করে দিচ্ছি, যন্ত্র আর স্কেল যখন আনসারটা দেবে, স্কেল বলেছে না যন্ত্র বলেছে? ঠিক আছে, স্কেল বললে এক আনসার হবে, যন্ত্র বললে এক আনসার হবে। তোমরা জানো যে ভূমিকম্পের ম্যাগনিটিউড মাপা হয় কোন স্কেলে? ভূমিকম্পের ম্যাগনিটিউড মাপা হয় স্কেল, আর ইন্টেন্সিটি মাপা হয় স্কেল, কথা বলছি এখানে। তাহলে মার্শেল্লি বা মার্কার যেটা হোক। আর একটা কথা হচ্ছে, যদি কোন যন্ত্রে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তখন সেটা হবে কি সিসমোগ্রাফ। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে, যন্ত্রটা দেখবে, যন্ত্র না স্কেল, এটা থাকবে পরীক্ষাতে একটা, কারণ ছেলে মেয়েদের এগুলো বেশি গুলিয়ে যায়। ঠিক আছে, এইবার দেখো আমরা প্রান্তে কোন ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। তাহলে পাত সীমান্ত দ্বারা গঠিত ভূমিরূপ,
বলো। আগের পেজটা আবার এ নাও। ঠিক আছে। তখন পাত সীমান্ত দ্বারা গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো হয়, বিভিন্ন ধরনের পাত সীমান্তে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি প্রথমেই পয়েন্ট করি, একটা হচ্ছে কি তোমার যে কনস্ট্রাকটিভ বা গঠনকারী, ঠিক আছে, বা হচ্ছে কি তোমার ডাইভার্জেন্ট, মানে হচ্ছে কি প্রতিসারী পাত সীমান্ত বরাবর কি ভূমিরূপ সৃষ্টি হয়। প্রতিসারী বা যেটাকে বলা হয় ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট যেখানে দুটো পাত একে অপর থেকে দূরে সরে যায়, তাহলে এরকম আমরা কোথায় দেখি না, এরকম আমরা যে সমুদ্রের যে মিড ওশিয়ানিক রিজ বরাবর প্রতিসারী পাত সীমান্তের আহ, দুই দিকে আমরা তোমার হচ্ছে গিয়ে পাতের গমন দেখি। এখন এই অঞ্চল বরাবর কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হতে পারে সেটা দেখো। প্রথমেই প্রতিসারী পাত সীমান্ত নিয়ে তোমাদের যে এখানে একটা জিনিস আছে, যে ভূমিকম্প কোশ্চেনে আসে, যে এখানে কোন ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়। মনে রাখবে কি, অগভীর মাত্রার যে সমস্ত ভূমিকম্প, বেশিরভাগ ক্ষেত্রে কি গভীর মাত্রার ভূমিকম্প, সেলো ডেপথ যে আর্থকুইক গুলো আছে, যেগুলো উইথ 60 কিলোমিটার, উইথিন হচ্ছে গিয়ে উইথিন 16 to 25 কিলোমিটার মধ্যে যে সমস্ত ভূমিকম্প গুলো, সেগুলো কিন্তু এই প্রতিসারী বা ডাইভার যে প্লেট আছে সেই প্লেট বরাবর কিন্তু হয়ে থাকে। তাহলে কি বলছি, অগভীর মাত্রার যে সমস্ত ভূমিকম্প গুলো আছে, সেই সমস্ত ভূমিকম্প গুলো কোন পাত, একটা কোশ্চেন থাকতেই পারে, সেটা ডাইভার্জেন্ট পাত, ঠিক আছে, বা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির সাথে যুক্ত থাকতে পারে। কত গভীরতা, 16 থেকে 25 কিলোমিটার গভীরের যে সমস্ত ভূমিকম্প গুলো আছে সেগুলো। এখন সহজ প্রতিসারী পাত সীমান্তে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেটা সবাই জানো। একটা হচ্ছে মিড ওশিয়ানিক রিজের সৃষ্টি হয়, ঠিক আছে। এখন মিড ওশিয়ানিক রিজ আরো কি সৃষ্টি হতে পারে, রিফট ভ্যালি হতে পারে। রিফট ভ্যালি কি করে হয়, গ্রস্ত উপত্যকার কিভাবে সৃষ্টি হয়, মানে গ্রস্ত উপত্যকার কিভাবে সৃষ্টি হয়, গ্রস্ত উপত্যকার সৃষ্টি কিভাবে হয়, ধরো মিড ওশিয়ানিক রিজ বরাবর যখন ভূমধ্যরের থেকে তোমার হচ্ছে গিয়ে বাইরে তোমার ম্যাগনাটা এদিকে ঊর্ধ্বমুখী থাকে, ঠিক আছে, তখন এখানে কি ফাটল সৃষ্টি করে, সৃষ্টি করার পর দুই দিক ফাঁকা হয়ে যায়, এইদিকে বেরিয়ে আসবে এবং এইদিকে বেরিয়ে আসবে। সুতরাং কি হচ্ছে, এই যে তোমার ব্যাপারটা ঠিক এইরকম ভাবে ফেটে যায় মাঝখান বরাবর, এইভাবে ফেটে গিয়ে কি হচ্ছে, লাভাটা বাইরে বেরিয়ে আসছে। এর ফলে কি হচ্ছে, এই যে মাঝখান বরাবর একটা বিশাল অঞ্চল যেখান দিয়ে বেরিয়ে আসছে, এই অঞ্চল বরাবর কিন্তু রিফট যে ভ্যালি বা গ্রস্ত উপত্যকারও কিন্তু সৃষ্টি হতে পারে। এটা তাহলে একটা কি গেলাম, মিড ওসিয়ানিক রিজ, রিফট ভ্যালি গেল। এখন এই যে রিফট ভ্যালির দুই সাইড বরাবর কি পাতগুলোর পাশাপাশি চলন হয়, পাশাপাশি চলনের ফলে এখানে কি সৃষ্টি হতে পারে, পাশাপাশি চলনের ফলে এখানে ট্রান্সফর্ম যে ফল্ট, ট্রান্সফল্টের কিন্তু সৃষ্টি হতে পারে। কিসের সৃষ্টি হতে পারে, ট্রান্সফর্ম ফল্ট। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে মিড ওসিয়ানিক রিজ বরাবর কোন ধরনের চ্যুতি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সফর্ম ফল্ট কিন্তু সৃষ্টি হয়। এটা কিন্তু ফল্ট যে আছে সেই ফল্টের কিন্তু সৃষ্টি হতে পারে, ট্রান্সফর্ম যে ফল্ট আছে সেই ফল্ট কিন্তু সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যে কটা জিনিস দেখলাম, মিডোসিয়ান ফল্ট কি হচ্ছে, এটা ডাইভারজেন্ট যখন প্লেটের যখন মুভ হচ্ছে, তখন এই ধরনের ল্যান্ডস্কেপ গুলো বা ল্যান্ডফর্ম গুলো কিন্তু সৃষ্টি কিন্তু হতে পারে। পরেরটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, বা হচ্ছে কি এটাকে বাংলাতে কি বলা হয়, ধ্বংসাত্মক পাত সীমান্ত, ধ্বংসাত্মক। শুধুমাত্র লিখে নাও, ঠিক আছে, এগুলো আগেও আলোচনা হয়েছে, জাস্ট এখন একবার দেখলে রিভিশন হয়ে যাবে। তাহলে ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভে কি কি হয়, এখানে ডিস্ট্রাকটিভে ভূমিরূপ সৃষ্টি হওয়ার আগে মনে রাখবে এখানে কি কি সৃষ্টি হয়, ভেনি অফ জোন। ভেনি অফ জোন কিসের সাথে যুক্ত, না সবসময় ভূমিকম্প, মনে রাখবে ভূমিকম্প কোথায় সৃষ্টি হয়, ভেনি অফ জোনে। ভূমিকম্প কোথায় সৃষ্টি হয়, বেনি অফ জোনে। যদি বলে বেনি অফ জোন কোন পাতের সাথে যুক্ত, তো ধ্বংসাত্মক যে পাত আছে সেই ধ্বংসাত্মক পাতের সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি ডিপ ফোকাস, গভীর যে ভূমিকম্প হলো, গভীর মাত্রার যে ভূমিকম্প,
বা গভীর গভীর যে সময় তোমার হচ্ছে গিয়ে 8 কাস্টের গভীরে যে সমস্ত ভূমিকম্পগুলো সৃষ্টি হয় সেগুলোর জন্য দায়ী কে? সেগুলোর জন্য দায়ী হচ্ছে কি ধ্বংসাত্মক যে পাত সীমান্ত, সেই পাত সীমান্ত গভীর মাত্রার ভূমিকম্প। প্রায় 700 কিলোমিটার গভীরেও কিন্তু যে সমস্ত ভূমিকম্পগুলো সৃষ্টি হয় সেগুলোর জন্য দায়ী কিন্তু হচ্ছে এই ধ্বংসাত্মক পাত সীমান্ত। 2 নম্বর হচ্ছে এখানে যেহেতু বেনিয়প জোন আছে সেই জন্য কি সাবডাকশন থাকবে। অধঃপাত অঞ্চল কিন্তু এই ধ্বংসাত্মক যে পাত সীমানা, সেই পাত সীমানাতেই কিন্তু অধঃপাত কিন্তু অঞ্চল থাকে। ঠিক আছে, এখন দেখো এখানে যে যে অনুৎপাত হয়, অনুৎপাত কেন্দ্রীয় অনুৎপাত। আর এখানে বেশিরভাগ আগেরটাতে এখানে কি এখানে বিদার বা ফিশার ইরাপশন দেখা যায়, বিদার বা ফিশার ইরাপশন কিন্তু দেখা যায়। ফিশার, বিদার, আইসল্যান্ডে জিনিস। ধ্বংসাত্মক পাত সীমানার সাথে প্রথমে আমরা কি পেলাম না, প্রথমেই পেলাম হচ্ছে জোন, তার সাথে জোনের সাথে গভীর যে ভূমিকম্পগুলো সেগুলো, আর হচ্ছে গিয়ে সাবডাকশন অঞ্চল, আর হচ্ছে গিয়ে কেন্দ্রীয় অনুৎপাত। এগুলো হচ্ছে ঘটনা ঘটছে ধ্বংসাত্মক যে পাত যে সীমান্ত আছে সেই ধ্বংসাত্মক পাত সীমান্তের সাথে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটছে। ভূমিরূপের কথা যদি আমরা বলি, এখন ভূমিরূপ বলতে গেলে তোমাকে এখানে 3 ধরনের পাতের কথা কিন্তু বলতে হবে। কি না, প্রথম হচ্ছে গিয়ে 1 নম্বর আমরা বলতে পারি হচ্ছে গিয়ে যে দুটি সামুদ্রিক পাত যখন একে অপরের ধ্বংস হয় বা একে অপরের সাথে ধাক্কা হয় তখন কি হতে পারে, দুটি সামুদ্রিক পাতের যখন মুখোমুখি সংঘর্ষ বা ধাক্কা হয় তখন কিন্তু আইল্যান্ডিক আর্ক মানে বৃত্তচাপীয় দ্বীপমালা কি করবে, বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি হয়। কি বলছি, দ্বীপমালা। এগুলো জাস্ট জেনে রাখো কি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ফেস্টুনের সৃষ্টি, ফেস্টুন হচ্ছে কি ওয়ান টাইপ অফ ভলকানিক আইল্যান্ড, ফেস্টুনের কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন আমি দুটি সামুদ্রিক পাতের ফলে কি কি দ্বীপের আমরা বলতে পারি সৃষ্টি হয়, যেমন ধরো জাপানের যে অগ্নুৎপাতের ফলে যে তোমার হচ্ছে জাপানের যে সমস্ত পর্বতগুলো আছে সেগুলো কিন্তু দুটি সামুদ্রিক পাতের কিন্তু আহ, ফলে সৃষ্টি হয়েছে জাপানের পর্বত। আর হচ্ছে কি এখানে মনে রাখবে আরো একটি জিনিস, যে হনসু দ্বীপ পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আছে। হনসু দ্বীপ হচ্ছে গিয়ে এই দুটি সামুদ্রিক পাতে দুটি সামুদ্রিক পাতের এগিয়ে আসার ফলে কিন্তু হনসু দ্বীপের সৃষ্টি হয়েছে। ভলকানিক ল্যান্ডফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে কি দুটি সামুদ্রিক যখন গেছে তাহলে কি কি পেলাম, বৃত্তচাপীয় দ্বীপমালা পেলাম, জাপানের পর্বত পেলাম, ফেস্টুন ফেস্টুন ভলকানিক আইল্যান্ড, তারপর হচ্ছে হনসু দ্বীপ। ঠিক আছে, এগুলো দুটি সামুদ্রিক পাতের মিলনের ফলে কিন্তু সৃষ্টি হয়। এখন আমরা পরেরটাতে যাব, সেটা হচ্ছে কি একটি সামুদ্রিক আর একটি হচ্ছে গিয়ে মহা মহাদেশীয়। তাহলে লিখো একটি সামুদ্রিক ও অপর একটি কি, অপর একটি হচ্ছে মহাদেশীয় পাত, দেশীয় পাত। কর্ডিলেরা পর্বত শ্রেণীর দীর্ঘায়িত রূপকে আমরা কর্ডিলেরা বলি। ঠিক আছে, কর্ডিলেরা কোথায় আমরা দেখতে পারি, কর্ডিলেরা কোথায়, মানে যদি উদাহরণ বলি তাহলে কি হবে, এখানে রকি আন্দিজের চেয়ে, রকি এবং আন্দিজ এটা কর্ডিলেরা একবারে উত্তর আমেরিকা থেকে বিস্তৃত হয়েছে দক্ষিণ আমেরিকা পেরু চিলি পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে রকি আন্দিজ কর্ডিলেরা। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এটা মেন, তাহলে দুটি সামুদ্রিক পাতের ফলে আমরা কি দেখতে পেলাম, কর্ডিলেরা বা হচ্ছে কি তোমার যে ভঙ্গিল পর্বত দেখতে পাচ্ছি তাকে আমরা একটা দীর্ঘ চেনের আকারে যখন থাকছে তখন সেটাকে আমরা কর্ডিলেরা বলছি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি রকি এবং আন্দিজ। হয়ে গেল একটি জিনিস। তারপরে আছে দুটি মহাদেশীয় পাত। ঠিক আছে, মহাদেশীয় পাত দুটি মহাদেশীয় পাতের ধাক্কার ফলে কি হবে, মনে রাখা হচ্ছে গিয়ে ভঙ্গিল পর্বত, তার আগে কি হতে পারে, এই পাতে এগিয়ে আসলে মহিঘাতের সৃষ্টি হতে পারে। ভঙ্গিল পর্বত যদি বলা হয়, তোমরা সবাই জানো হিমালয়, আল্পস, এগুলো হচ্ছে গিয়ে হিমালয় এবং আল্পস, এগুলো হচ্ছে দুটি মহাদেশীয় ধাক্কার ফলে এগুলো হচ্ছে কি বললাম, এগুলো হচ্ছে কি তোমার ডিস্ট্রাকটিভ যে প্লেট মার্জিন আছে বা প্লেট বাউন্ডারি আছে
যদিও প্লেট মার্জিন প্লেট বাউন্ডারি তুলনামূলকভাবে আলাদা ডেফিনেশনের দিক দিয়ে, তবুও আমি দুটো একসাথে ব্যবহার করছি কথাটা। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, দুটি মহাদেশের মাঝে ভঙ্গিলা সৃষ্টি হতে পারে, যেটা হিমালয় আছে, হিমালয় আল্পস, ঠিক আছে, এবং এবং যেটা হচ্ছে কনজারভেটিভ যেটাকে বলছে, কনজারভেটিভ, এর ফলে কি হচ্ছে, প্লেট বাউন্ডারি যে সেখানে কি হচ্ছে, পাতের পাশাপাশি চলানো হচ্ছে, সেটা সবাই জানে। এখানে পাশাপাশি চলানো যে ফল, ট্রান্সফর্ম আর ফ্রম ফল্টেজ, বা দুটি বরাবর দুটি পাত থেকে এখন এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে ভূত্বকের এই পয়েন্টটা মনে রাখবে, সৃষ্টি বা হয় না, এই যে পয়েন্টটা কনজারভেটিভ বা শিয়ার যে প্লেট বাউন্ডারি আছে, সেই প্লেট বাউন্ডারি বরাবর ভূত্বকের সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র একে অপরকে পাশাপাশি চলে যায়। ঠিক আছে, এবং ট্রান্সফর্ম শক্তির সৃষ্টি হয়। ঠিক আছে, যখনই দুটো প্লেট পাশাপাশি যাবে তখনই কিন্তু ট্রান্সফর্ম যে ফল্ট বা ট্রান্সফর্ম যে চ্যুতি, সেই চ্যুতির কিন্তু সৃষ্টি হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কি কম মাত্রার ভূমিকম্প জড়িয়ে থাকতে পারে। ঠিক আছে, বা মাঝে মধ্যে কিন্তু বেশি মাত্রার দেখা যায় ভূমিকম্প হতে পারে। ব্যাস, আর এখানে কি আছে, ওঠানামা যে ফল্ট আছে, ঠিক আছে, মেঘ চারিদিকে এদিকেও মেঘ আছে, ওই জন্য আরো সমস্যা আছে। ঠিক আছে, দেখো এগুলো গেল বিভিন্ন পাত যে সীমানা আছে, সেই পাত সীমানা বরাবর আর কি ধরনের কি ভূমিরূপ বা কি ঘটনা ইনসিডেন্ট জড়িয়ে আছে সেগুলো। ঠিক আছে, এবার আমরা দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, তোমাদেরকে বলে নিই, তোমাদের দেখবে আমি ইন্ডিয়ান জিওগ্রাফির একটা লিঙ্ক পাঠিয়েছিলাম, যেখানে ইন্ডিয়ান জিওগ্রাফির বেশ কিছু ক্লাস ছিল, যেমন হিমালয় ছিল, পেনিনসুলা প্লেটু ছিল, গঙ্গোপাধ্যায় সিস্টেম ছিল, ইন্দাস রিভার সিস্টেম ছিল। ঠিক আছে, আর গিরিপথের ছিল একটা, গিরিপথের ছিল, তার সাথে ছিল যাই হোক নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কমিউনিকেশন এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, তো এখানে যারা দেখে নিছো বা যারা এখনো দেখোনি তারা একবার করে দেখে নেবে, অনেক ইনফরমেশন কিন্তু ভিডিওতে আছে। ঠিক আছে, লিঙ্কটা আমি আরেকবার গ্রুপে পাঠিয়ে দেবো। এখন আমরা আজকে যেটা ইন্ডিয়ান জিওগ্রাফির একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি তোমার যে বনভূমিগুলো আছে, সেই বনভূমিগুলো থেকে কি ধরনের কি কোশ্চেন আসে এবং এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো ভারতের যে আমরা বনভূমি, সেই বনভূমি থেকে প্রথম কি কোশ্চেন আসে। ভারতের যে বনভূমি আছে বা ভেজিটেশন কভার আছে, কভার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। প্রথমে আসতে পারে যে ফরেস্ট এবং যে যে কভার গুলো আছে, সেই কভার গুলোর যে পারফেক্ট আছে, কোন রাজ্য এগিয়ে আছে, কোন রাজ্য পিছিয়ে আছে। ঠিক আছে, বা কভার কত আছে, ফরেস্ট পলিসি কখন কি আছে, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ২ নম্বর আসতে পারে যে আমাদের বনভূমিগুলো যেগুলো আছে, মৌসুমী বনভূমি আছে, এই বনভূমিগুলো থেকে গাছের নামগুলো আসতে পারে বা উদ্ভিদ বলে দেবে যে এটি কোন ধরনের বনভূমি। ঠিক আছে, সেটা এক এক ধরনের আসতে পারে। ২ নম্বর হচ্ছে কি যে গাছগুলো, শাল গাছ বা সেগুন গাছ কোথায় পাওয়া যায়, চন্দন গাছ কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, আর তেন্দুবন ক্যান্দ গাছ কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। ২ নম্বর হচ্ছে কি যে সমস্ত রিসার্চ সেন্টার গুলো আছে ফরেস্টে, সেই সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কি গাছের যে সমস্ত উদ্ভিদগুলো আছে, যেগুলো বিশেষ বিশেষ কাজে, যেমন শিশু গাছের একটা আলাদা চাহিদা আছে বা দেবদারু গাছ একটা অন্যরকম চাহিদা আছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এরকম করবে ভারতের বনভূমি, আমি এখানে বিশেষ বিশেষ কিছু বলে দিচ্ছি। দেখো ভারত বনভূমি ভেজিটেশন কভার। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট 2019 সালের ডাটা অনুযায়ী, তথ্য অনুযায়ী আমাদের ভারতে, ঠিক আছে, ফরেস্ট আর হচ্ছে গিয়ে ফরেস্ট ট্রি যে কভার আছে, তাহলে কি বলবে, বন এবং হচ্ছে গিয়ে যেটা বাংলাতে যদি বলি আমি, যে ফরেস্ট এবং গাছের যে আবরণ। ঠিক আছে, কি বলবে, বনভূমি এবং গাছের আবরণ, গাছের আবরণ কত আছে, দুটো একসাথে কিন্তু গাছের আবরণ। এখন বনভূমি এবং গাছের আবরণ কি,
ট্রি, এটা নর্মাল ট্রি বলা হয়। ট্রি বললে তো বনভূমি হয় না, বনভূমি একটা হেক্টরে এত পরিমাণ জায়গাতে উদ্ভিদ থাকলে তখন সেটাকে আমরা ফরেস্ট বলি। আর গাছ মানে হচ্ছে কি নর্মাল আমাদের যেমন দেখছি এখানে সেখানে গাছ জন্মে আছে সেরকম। টোটালটা যদি আমরা দেখি যে বনভূমি এবং গাছের আবরণ মিলিয়ে আমাদের যে ভারতে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ কত না, সেটা হচ্ছে কি 24.62%। ঠিক আছে, এবারে শুধুমাত্র বনভূমি কত আছে? শুধুমাত্র বনভূমি আছে হচ্ছে কি 21.7%। এবারে মজার বিষয়, শুধুমাত্র তোমাকে পরীক্ষক কোর্স জিজ্ঞাসা করতেই পারে যে ভারতের শুধুমাত্র বনভূমির পরিমাণ কত। যদি বলে শুধুমাত্র বনভূমির পরিমাণ কত, তখন হবে 21.71%। আর যদি বলে দেয় ভারতের বনভূমি এবং গাছের আবরণ কত আছে, তখন কিন্তু এটা হবে ফরেস্ট এন্ড ট্রি কভার। এটাকে বলা হয় ফরেস্ট এবং ট্রি কভার। ঠিক আছে, এটাকে ফরেস্ট বলা হয় আর এটাকে বলে ট্রি কভার। ট্রি কভার মিলিয়ে কত? 24.62%। ঠিক আছে, এবং তাহলে বনভূমি এটা গেল। গাছ শুধুমাত্র ট্রি যদি বলা হয়, ট্রি বললে 2.91%। দুটো মিলিয়ে দেখো কত হবে, দুটো মিলিয়ে তোমার হচ্ছে 24.64 কিন্তু মতো হবে। ঠিক আছে, এখন হচ্ছে কি প্রথম আমাদের যে ফরেস্ট পলিসি শুরু হয়েছিল 1894 সালে শুরু হয়েছিল, কিন্তু 1950 সে এটাকে করা হয়েছিল। অনেক নিয়ম অনেক নীতি সংশোধন প্রয়োজন। এটাকে বন মহোৎসব সাল বলা হয়। কি বললাম? 1950 হচ্ছে বন মহোৎসব। 1894 সালে যে নীতি তোমার হচ্ছে গিয়ে বনভূমির যে নীতি ছিল, সেই বনভূমি নীতি 1950 এসে মনে হলো যে হচ্ছে গিয়ে শেষ করা দরকার। এই সময় কি হয়েছিল? এই সময় বন মহোৎসব হয়েছিল এবং 1950 পর 1952 কি গঠন করা হলো? তো প্রথম যে ফরেস্ট পলিসি, ফার্স্ট ফরেস্ট পলিসি কিন্তু গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, modified করা হয়, পরিবর্তন করা হয়, প্রচুর পরিমাণে সংশোধনের প্রয়োজন ছিল। সেগুলো হচ্ছে 1952 এসে কিন্তু সেগুলো করা হয়। তাহলে প্রথম ফরেস্ট পলিসি কখন হয়েছিল? স্বাধীন ভারতে 1952 সালে। এইবার আসবো ওদের বনভূমির পরিমাণের দিক দিয়ে, কোথায় বনভূমি বেশি আছে, কোথায় বনভূমির পার্সেন্টেজের দিক দিয়ে বেশি আছে, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা যদি বনভূমির আবরণ দেখতে চাই, ঠিক আছে, বনভূমির আবরণ মানে কত এরিয়া জুড়ে আছে, বনভূমির আবরণ যদি আমরা দেখতে চাই, ফরেস্ট কভার যদি আমরা দেখতে চাই, তাহলে সব সময় এগিয়ে আছে কোন রাজ্য? সবসময় এগিয়ে আছে মধ্যপ্রদেশ। সবসময় এগিয়ে আছে কে? সবসময় এগিয়ে আছে মধ্যপ্রদেশ। হ্যাঁ, টিচার দাঁড়িয়েছে বলো। হ্যাঁ, হচ্ছে সমস্যা, ওদের অ্যাপে সমস্যা আছে। অ্যাপের সমস্যা, বাইরে রিজেক্ট করে দিচ্ছিল। দেখো বনভূমির আবরণের দিকে কোন কোনটা এগিয়ে আছে? প্রথমে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে হবে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, চারটে সিকোয়েন্স কিন্তু মনে রাখবে। অরুণাচল প্রদেশ, তারপরে থাকবে ছত্তিশগড়, তারপরে থাকবে উড়িষ্যা। এটা বনভূমির আবরণ বলছি, ফরেস্ট কভার থাকবে মধ্যপ্রদেশ। এবারে যদি ফলের দিক দিয়ে যদি আমি বলি কোথায় কম আছে, সবসময় মনে রাখবে হরিয়ানাতে সবসময় ফরেস্ট কভার কিন্তু কম। হরিয়ানা কম, তারপরে কে থাকবে? পাঞ্জাব থাকবে, তারপরে কে থাকবে? গোয়া থাকবে, তারপরে থাকবে সিকিম। মনে রাখবে এটা কমের দিক দিয়ে কম হলে। ঠিক আছে, নর্মাল তোমাকে যদি জিজ্ঞাসা করে কোন বেশি বা কোন রাজ্যে কম, এটা এখন যদি বলা যে ডেনসিটি কত, শতকরা ডেনসিটি যদি বলা হয়, শতকরার বিষয়ে যদি বলা হয়, যদি শতকরা কোথায় বেশি আছে, শতকরা বা ঘনত্বের বিষয়ে, শতকরা বা ঘনত্ব যদি বলে, তখন কি হবে? শতকরা বা ঘনত্ব থেকে বেশি আছে মনে রাখবে লাক্ষাদ্বীপে বেশি আছে, লাক্ষাদ্বীপ। তারপরে কি থাকবে? তারপরে মিজোরাম, তারপরে কি থাকবে? তিনটে আন্দামান, তিনটে 90% মনে রাখবে, শুধু প্রথমটা মনে রাখলেই হবে 90%। মিজোরাম 86%, আন্দামান 81%। এটা হচ্ছে সব থেকে বেশি দেখি আমরা, লাক্ষাদ্বীপ, মিজোরাম, আন্দামান। শতকরা কি বলি? শতকরা পার্সেন্টেজের নিরিখে।
বা এত কিলোমিটার কোথায় সব থেকে বেশি আছে, কম কোথায় আছে? কম হরিয়ানা ছিল, এখানেও সেম হরিয়ানাই হবে, শতকরা নিরিখ হরিয়ানাতে কম। এটা যদি রাজ্যগুলো দেখো, তাহলে পাঞ্জাব সেম, তারপরে কি ইউপি, শতকরা নিরিখে যদি দেখো। ঠিক আছে, এগুলো গেল আমার ফরেস্ট কভার এবং হচ্ছে কি ফরেস্টের যে ডেনসিটি বা ঘনত্ব। ঠিক আছে, এইবারে দেখো মেন যে ডিভিশন, সেই ডিভিশনে যাওয়ার আগে আমরা দেখবো যে কোন গাছ কোথায় পাওয়া যায় বেশি। ঠিক আছে, তাহলে শাল সেগুন লাগবে, শাল আর সেগুন লাগবে মধ্যপ্রদেশ, আমি শর্ট ফর্মে লিখছি এমপি। 2 নম্বর মনে রাখবে শিশু, শিশু গাছ, শিশু গাছের অনেক কিন্তু আসবাবপত্র নির্মাণ করা হয় শিশু গাছে। শিশু গাছ হচ্ছে কি তোমার ইউপিতে বা উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে কিন্তু শিশু গাছ বেশি পাওয়া যায়। ঠিক আছে, উত্তরপ্রদেশ। প্রকাশের সমস্যা হয়েছে এটা। হুম, তাহলে শিশু কি, শিশু গাছ, শিশু হচ্ছে ইংরেজি শিক্ষা মামু বলা হয়, এটা কোথায় ইউপিতে। আচ্ছা, 3 নম্বর আমরা ঠিক চন্দন গাছ, তোমরা জানো চন্দন গাছ কোথায় পাওয়া যায়? চন্দন গাছ হচ্ছে কর্ণাটক। চন্দন গাছ কোথায়? চন্দন গাছ হচ্ছে কর্ণাটকে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে শাল এবং সেগুন কোথায়? শাল এবং সেগুন হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, সিরিজ হচ্ছে বা শিশু হচ্ছে উত্তরপ্রদেশ, চন্দন হচ্ছে গিয়ে কর্ণাটক। ঠিক আছে, তো চলে আসছে। আচ্ছা, একটু তো হ্যাঁ। বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে ফোকাস ঠিক আছে, দেখো বলো না কেউ। ঠিক আছে, দেখা যাচ্ছে লেখা ঠিক আছে। হ্যাঁ, লেখাটা তো দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে দেখো। তাহলে হচ্ছে কি শাল সেগুন MP, শিশু গাছ হচ্ছে ইউপি, আর চন্দন হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, আর তারপরে হচ্ছে কি তোমার চন্দন, কর্ণাটক বললাম। তারপরে হচ্ছে কেন্দু গাছ বা তেন্দু বলা হয় ইংরেজিতে, কি বলছি তেন্দু, যেটা বিড়ি তৈরি হয় যে পাতা থেকে, সেটা হচ্ছে কি তোমার কোথায় সব থেকে বেশি পাওয়া যায়? সেটাও কিন্তু এমপি বা মধ্যপ্রদেশে সবথেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, আমি করে লিখে দিচ্ছি দেখো। বাঁশ, বাঁশ কোথায়? বাঁশ হচ্ছে কর্ণাটক, কর্ণাটক দেন বলতে পারো আসাম। তাহলে শাল সেগুন 3 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, বাঁশ গেল। সবাই ঘাস, এটাও হচ্ছে সবাই ঘাস, এটা কোথাও এটা হচ্ছে কি এমপি হচ্ছে। তা আর কিছু আছে কি দেখি? শাল সেগুন এমপি, শিশু, চন্দন, কেন্দু, বাঁশ, সাবাই ঘাস, এই ছটা কিন্তু মনে রাখবে। চন্দনের স্যান্ডলউড, শিশুর সিসামাম, সেগুনের হচ্ছে টিক, শালকে শালি বলা হয়। কেন্দু যে পাতা, যে পাতা থেকে বিড়ি তৈরি হয় সেটাকে বলা হয় তেন্দু। বাঁশ তো বেম্বু জানো, সবাই ঘাসে সবাই গ্রাস। ঠিক আছে, তাহলে এমপি মনে রাখবে। আচ্ছা, এখন এখানে মনে রাখবে শিশু, এই যে শিশু আছে, শিশু থেকে কি যে ফার্নিচার, যে সমস্ত ফার্নিচার গুলো হয় সেগুলো কিন্তু শিশু গাছের কাঠ থেকে কিন্তু হয়। আমরা হচ্ছে গিয়ে রেলওয়ে স্লিপার, তোমরা এখানে মনে রাখবে যে আমরা
রেলওয়ে যে স্লিপার তৈরি হয় সেগুলি বেশিরভাগই আগে যে ছিল রেলওয়ে স্লিপার, সেগুলো হচ্ছে দেওদার যে সমস্ত গাছগুলো আছে। দেওদার কিন্তু খুব শক্ত গাছ। দেওদার গাছ বা দেওদার ট্রি, এই গাছ থেকে কি রেলওয়ে যে স্লিপার গুলো, রেলওয়ে যে স্লিপার, সেই রেলওয়ে স্লিপার কিন্তু এই দেওদার যে গাছ, এই দেওদার গাছ থেকে না হয়। আর শিশু গাছ থেকে, শিশু চাহিদা সব থেকে বেশি হচ্ছে কি আসবাবপত্র নির্মাণ। ঠিক আছে, এইবার আমরা আসবো যে বনভূমির যে সমস্ত শ্রেণী বিভাগগুলো আছে সেই প্রথমে আছে কি দেখো, আমাদের যদি বনভূমির শ্রেণী বিভাগ করি, প্রথমে আসবে কি ক্রান্তীয় চিরহরিৎ, থেকে আসবে হয় বৃষ্টিপাত গুলো দেবে ক্রান্তীয় চিরহরিৎ। যে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, কোথায় দেখা যায় কত বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, গাছের তো এগুলো দেবেই, ঠিক আছে, যদি আসে আর কি। তার চিরহরিৎ অরণ্য হতে গেলে সবসময় আমরা জানি যে 200 সেন্টিমিটারের কিন্তু বেশি বৃষ্টিপাত। এখন তোমরা যদি দেখো আমাদের যে ভেজিটেশন, সেই ভেজিটেশন কিন্তু আমাদের উষ্ণতা এবং টেম্পারেচারের সাথে কিন্তু সাযুজ্য রেখে কিন্তু ভেজিটেশন যে কভার গুলো আছে সেই কভার গুলো কিন্তু ডেভেলপ হয় বা বেড়ে ওঠে। এখন যেখানে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টি, তাপও মোটামুটি তুলনামূলক বেশি, তারা যদি বৃষ্টিপাত এবং তাপ যেখানে বেশি থাকবে সেখানে কোন ধরনের উদ্ভিদ হয়, সেখানে উদ্ভিদ হয় হচ্ছে কি তোমার চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ। এখন তাহলে 200 সেন্টিমিটারের অধিক কিন্তু বৃষ্টি চিরহরিৎ যে বনভূমি, সেই চিরহরিৎ বনভূমিকে লাভ করে। তাহলে অঞ্চল এখানে মনে রাখবে যে কোন কোন অঞ্চলে কিন্তু দেখা যায়। প্রথমে মনে রাখবে যে পশ্চিম ঘাটে, পশ্চিম দিক বৃষ্টি হয়। পশ্চিম ঘাটের যে সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে আমি সেগুলোই বলবো। পশ্চিম পশ্চিম দিকে একটা গেল। ঠিক আছে, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতের আর দেখছি না, এবং হচ্ছে আন্দামান এবং নিকোবর। পশ্চিম দিক মনে রাখবে আন্দামান নিকোবর, এবং হচ্ছে কি তোমার উত্তর পূর্ব ভারত আছে। এখন যে গাছগুলো থাকে সেই গাছগুলো কি, গাছগুলো দেখো প্রথমে থাকবে হচ্ছে কি সমস্ত যে রওয়া, মেহগিনি, এগুলো কিন্তু কষ্ট করবে। মেহগিনি, তারপর হচ্ছে আয়রন উড, রোজউড, স্যান্ডেলউড নয় কিন্তু, স্যান্ডেলউড বড় চন্দন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি গাছের ক্ষেত্রে হচ্ছে রাবার, মেহগিনি, আয়রন উড, রোড, আর একটা মনে রাখবে এবনি, এগুলো মনে রাখবে, রাষ্ট্রগুলো বিশেষ করে মনে রাখবে এবনি, সিকোনা, বাঁশটাও কিন্তু অনেকেই করবে। তাহলে লাস্টের এগুলো কিন্তু মনে রাখবে এবনি, সিকোনা, বাঁশ। ঠিক আছে, কিন্তু মনে থাকবে রবার, ম্যাগনি, আয়রন, বিশেষ করে এবনি, এবনিটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। সিকোনাটাও কিন্তু পরীক্ষাতে দেয়। এটা হচ্ছে কি তোমার। আর ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য ভারতে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, সেই সমস্ত গাছের ব্যবহার অর্থনৈতিক ভাবে কিন্তু নেই, কিন্তু এই গাছগুলো কি কাঠের জ্বালানির কাজে লাগে। কাঠের জন্য কিন্তু এই গাছগুলো ব্যবহার হয়। আমরা জানি যে সমস্ত নিরক্ষীয় যে বনভূমিগুলো আছে বা চিরহরিৎ যে বনভূমিগুলো আছে, যেগুলো ক্রান্তীয় অঞ্চলে যে চিরহরিৎ বনভূমি, সেগুলো বেশিরভাগ ইকোনমিক্যালি অতটা গুরুত্ব নেই, কিন্তু কাঠ শিল্পে এদের প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ঠিক আছে, জ্বালানি কাঠ হিসেবে। তো এটা ক্রান্তীয় চিরহরিৎ। 2 নম্বরে আমরা চলে আসবো ক্রান্তীয় পর্ণমোচী বা মৌসুমী অরণ্য। এটা হয় কি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, এটাই বলা হচ্ছে, এটা মৌসুমী বলা হচ্ছে। ভারতে কিন্তু এই ধরনের বনভূমি সব থেকে বেশি। ভারতে কোন ধরনের বনভূমি বেশি? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বনভূমি বেশি। এখন ক্রান্তীয় পর্ণমোচী বৃষ্টিপাতের তারতম্য অনুসারে দুটি ভাগে ভাগ করে, একটি হচ্ছে আর্দ্র, আর্দ্র, এবং একটি হচ্ছে শুষ্ক। কি বলছি দেখো, একটি আর্দ্র এবং অপর একটি হচ্ছে শুষ্ক। ঠিক আছে, তাহলে আর্দ্র পর্ণমোচী হতে গেলে, ঠিক আছে, আর্দ্র পর্ণমোচী হতে গেলে তাহলে আমরা কি ভাগ করলাম, ভাগ ক্রান্তীয় যে পর্ণমোচী, আমি এখানে লিখছি দেখো, ক্রান্তীয় যে পর্ণমোচী আছে, ক্রান্তীয় পর্ণমোচী আমরা দুটো ভাগ করলাম, তাই তো। একটা কি করলাম, একটা হচ্ছে শুষ্ক একটা প্রথমে লিখি আর্দ্র পর্ণমোচী, এগুলো বৃষ্টিপাতের উপর বেশ করে। আর্দ্র পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচীতে বৃষ্টিপাতের পরিমাণ কত থাকবে না, এখানে মনে রাখবে 70 থেকে তোমার হচ্ছে 200 সেন্টিমিটার, বা কিছু কিছু বই এটা 100 থেকে 200 সেন্টিমিটারও করা যায়। ভারতে, ভারতে যদি বলে আর্দ্র পর্ণমোচী কোথায় কোথায় তাহলে দেখা যাচ্ছে, ভারতে আর্দ্র পর্ণমোচী বনভূমি কোথায় দেখা যায় না, মনে রাখবে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে, ঠিক আছে, পশ্চিম ঘাটের
পূর্ব ঢাল, এটা মনে রাখবে, পশ্চিম ঘাটের পূর্ব ঢাল, ঠিক আছে, পশ্চিম ঘাটের পূর্ব ঢাল। আর হচ্ছে কি, এই দুটো জিনিস বারবার মনে রাখবে, হিমালয়ের তরাই অঞ্চল, তরাই অঞ্চল। তাহলে পশ্চিম ঘাটের যদি বলে পূর্ব ঢালে কোন ধরনের অরণ্য দেখা যায়, না হচ্ছে কি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। আর হিমালয়ের যে তরাই অঞ্চল আছে, হিমালয়ের তরাই অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখা যায়, সেটা হচ্ছে গিয়ে ক্রান্তীয় আর্দ্র যে পর্ণমোচী, সেই পর্ণমোচী বৃক্ষ দেখা যায়। এখন বিশেষ বিশেষ রাজ্য যেমন হচ্ছে কি তোমার বিহার আছে, উত্তরপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দেখা যায়। তারপর হচ্ছে কি উদ্ভিদ তাহলে কি কি হতে পারে, এই দুটো অবশ্যই কিন্তু মনে রাখবে, পশ্চিম ঘাটের তোমার হচ্ছে কি পূর্ব ঢাল, আর হচ্ছে হিমালয়ের যে তরাই অঞ্চল আছে, সেই তরাই অঞ্চল। এখন উদ্ভিদ বা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, উদ্ভিদ আমরা বলতে পারি দেখো যেগুলো সেগুন, তারপর হচ্ছে কি তোমার বা শাল বলতে পারো, শাল, চন্দন, দক্ষিণ ভারতীয় চন্দন, আমলা, মহুয়া, বিশেষ করে সেগুন মনে রাখবে পরীক্ষা দেয়, মহুয়া পরীক্ষা তো দেয়, ঠিক আছে। আর হচ্ছে শিশুদের পরীক্ষা দেয়, এগুলো মনে রাখবে, সেগুন, মহুয়া, শাল, চন্দন, এগুলো হচ্ছে গিয়ে আর আদ্য যে পর্ণমোচী আছে, সে আদ্য পর্ণমোচীর ভাগের মধ্যে কোন কোনগুলো বেশি, চন্দন, আমলা এবং মহুয়া, ঠিক আছে। এটা এটা একটা আর্দ্র পর্ণমোচী যে পর্ণভূমি আছে, সে আর্দ্র পর্ণমোচী। এখন ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী আছে কি যাদের পাতা কিন্তু সব ঝরে যায়, শুষ্ক পর্ণমোচী। আমাদের বাঁকুড়া পুরুলিয়ার যে সমস্ত গাছগুলো দেখো, সেগুলো হচ্ছে সমস্ত হচ্ছে শুষ্ক পর্ণমোচী। যেমন পলাশ গাছ দেখো, তারপর হচ্ছে নিম গাছ দেখো, বট গাছ দেখো, অশ্বত্থ গাছ দেখো, বা কেন গাছ যেটা হচ্ছে তেন্দু গাছ, সেই গাছগুলো হচ্ছে কি সব হচ্ছে কি তোমার শুষ্ক পর্ণমোচী। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের বনভূমি কিন্তু সব থেকে বেশি। তার মানে আমরা বলতে পারি ক্রান্তীয় পর্ণমোচী তো আমরা ভারতে বেশি পাচ্ছি, কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী সব থেকে কোন ভাগটা বেশি দেখা যায়, শুষ্ক। ক্রান্তীয় পর্ণমোচীর যে শুষ্ক অরণ্যটা আছে, সেই অরণ্যটা সব থেকে বেশি দেখা যায়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বলছে যেখানে 70 সেন্টিমিটারের কম বা হচ্ছে গিয়ে সেখানে এই ধরনের বনভূমিটাই কিন্তু দেখা যায়। তাহলে অঞ্চল কোথায় কোথায় দেখা যায়, অঞ্চল হচ্ছে গিয়ে পূর্ব রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ। আর একটা জিনিস এখানে মনে রাখবে, অঞ্চল পশ্চিম ঘাটের যে বৃষ্টিছাই যে অঞ্চলটা আছে, পশ্চিম ঘাটের যে বৃষ্টিছাই অঞ্চল আছে, বৃষ্টির ছায়া অঞ্চলে কিন্তু এই শুষ্ক পর্ণমোচী দেখা যায়, অঞ্চলে শুষ্ক পর্ণমোচী কিন্তু দেখা যায়। গাছ কি কি আছে, উদ্ভিদ কি কি, না উদ্ভিদ আমরা যেগুলো দেখছি, পলাশ, পলাশ ফুল আমরা দেখবো এবারে, পলাশ আমরা কি দেখবো, তারপরে বট, এটা ইংরেজি বলা হয়, banyan tree, তারপর হচ্ছে পিপল ট্রি, মানে অশ্বত্থ, যেটা অশ্বত্থ যে গাছ আছে, সে অশ্বত্থ গাছ। তারপরে নিম গাছ, দেখো নিম গাছ নিয়েও কিন্তু ভাগ আছে। এখন এই যে নিম গাছের পরীক্ষাতে আসে, নিম গাছ হচ্ছে ওয়ান টাইপ অফ শুষ্ক পর্ণমোচী, কিন্তু এটাকে অনেক ফেলা প্রায় কিন্তু ফেলা আছে। তাকে তুমি এটা ভুল নয় যে শুষ্ক পর্ণমোচী করলে ভুল, মরুপ্রায় করলে ভুল, মার্কস পাবে যদি তুমি ঠিকঠাক দেখাতে পারো। কিন্তু আমার মনে হয় তুমি অ্যান্সার করবে যে শুষ্ক পর্ণমোচী, সে শুষ্ক পর্ণমোচী answer করবে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, শুষ্ক পর্ণমোচী সব থেকে বেশি দেখা যাচ্ছে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড ফারখণ্ড যে সমস্ত জায়গা, সেগুলো সবই শুষ্ক পর্ণমোচী দেখা যায়। আমরা যে গাছগুলো দেখে বট গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সমস্তই হচ্ছে গিয়ে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হয়েছে। এবার দেখো মরুপ্রায় উদ্ভিদ, ঠিক আছে, মরুপ্রায় কি, এটা পর্ণমোচী গাছ, মরু এবং মরুপ্রায়, মরুপ্রায় বা কাটা ঝোপ জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলো। এখানে মনে হয় less than 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত থাকবে। কত, 50 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত জানি যে রাজস্থান, একদম ওয়েস্টার্ন রাজস্থান, গুজরাট, পশ্চিমঘাটের বৃষ্টির ছায়া অঞ্চলে কিন্তু বিশেষ কিছু দেখা যায়। গাছ যদি আমরা দেখি তাহলে কি দেখবো, এখানে যে গাছ তোমরা সবাই জানো, বাবলা, নিম, খেজুর, সমস্ত গাছগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। মরুপ্রায় হয়েছে। এবার আসবো তো পার্বত্য যে বনভূমি, পার্বত্য বনভূমি বড়,
কারণ আমরা জানি যে দক্ষিণ ভারতের কিছু পার্বত্য অঞ্চল আছে, সেখানেও কিন্তু কিছু উদ্ভিদ দেখা যায়। আবার হচ্ছে কি আমাদের পূর্ব পূর্ব যে হিমালয় আছে বা উত্তর পূর্ব দিকের যে হিমালয় আছে, সেখানে বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে বৃষ্টিপাত হয়, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম বৃষ্টিপাত হয়। তাই জন্য হচ্ছে কি সেখানে পশ্চিম হিমালয়ের তুলনায় ভারতের ভেজিটেশনের যে তোমার complex, ওখানে আমরা কি প্রত্যেকটা হাইট অনুযায়ী দেখবো যে কোন পার্বত্য বনভূমিকে আমরা যদি বলি, পার্বত্য বনভূমিকে কটি ভাগে ভাগ করছি না, পার্বত্য বনভূমি সেটি আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হিমালয় অঞ্চল, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চল। দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চল দক্ষিণ ভারত দেখিনি, কম কম যেহেতু ছোট আছে, দক্ষিণ ভারতের যে পার্বত্য আছে সেখানে কি আমরা পাবো না, দক্ষিণ ভারতের একটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র এবং নাতিশীতোষ্ণ। দক্ষিণ ভারতে আমরা কি উপক্রান্তীয় এটা পাবো হচ্ছে কি নাতিশীতোষ্ণ। এখানে হাজার যেমন কোথায় কোথায় আছে, যেমন নীলগিরি, নীলগিরি কাঠামো আছে যে পাহাড়, বনভূমি কিন্তু দেখতে পাবো। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চল, দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলের যে বনভূমি, সেই বনভূমিকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করছি, একটা উপক্রান্তীয় আর্দ্র, একটা নাতিশীতোষ্ণ। উপক্রান্তীয় আর্দ্র যেটা, সেটা থেকে 1000 মিটার সমস্ত উচ্চতা আছে, সেই 1000 মিটার উচ্চতা পর্যন্ত বা থেকে হচ্ছে সরি এটা 1000 থেকে 1500 মিটার উচ্চতা পর্যন্ত যে সমস্ত বনভূমিগুলো দেখতে পাই, সেগুলো বলা হচ্ছে উপক্রান্তীয় আর্দ্র। তুলনামূলকভাবে এখানের বৃষ্টিপাত বেশি, এই জন্য বৈশিষ্ট্য গিয়ে এখানের উদ্ভিদগুলো চিরসবুজ প্রকৃতির হয়। এখন এখানে কি কি ধারা আমরা দেখতে পারি অরণ্য, এখানে সে আবার দেখতে পারি হচ্ছে কি তোমার কিছু সেগুন দেখতে পারি, কিছু হচ্ছে কি তোমার যেগুলো ওই যে ক্রান্তীয় পর্ণমোচী যে আর্দ্র পোর্শনটা যেগুলো আছে, যেমন মহুয়া আছে, আমলা আছে, চন্দন আছে, স্যান্ডেলউড আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা কিন্তু দেখতে পাবো উপক্রান্তীয় আর্দ্র যে অরণ্য আছে সেই অরণ্যে। এখন দ্বিতীয় নাম্বারটা যে নাতিশীতোষ্ণ যে বনভূমি আছে দক্ষিণ ভারতের, এটা কোথায় দেখা যায় না, মনে হয় এটা সবসময় 1500 মিটারের বেশি হতে হবে হাইট, ঠিক আছে। এখন এই বন বেশি ঘন হবে না, বেশি ডেন্স হবে না, কোথায় কোথায় দেখা যায় মনে রাখবে, এটা নীলগিরিতে দেখা যায়। নীলগিরি, তারপর হচ্ছে কডামো যে আছে, সেই কডামো পাহাড়, ঠিক আছে, বা আন্নামালাই আছে, ঠিক আছে। আর এই নাতিশীতোষ্ণ বনভূমিকে এখানে কি বলা হয়, শোলা ফরেস্ট বলা হয়, শোলা বলা হয়, তাহলে দক্ষিণ ভারতে নাতিশীতোষ্ণ বনভূমিকে কি বলে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে শোলা ফরেস্ট বা শোলা বন। ঠিক আছে, গাছগুলি খুবই হালকা টাইপের হয়, ঠিক আছে, এবং গাছগুলি খুবই মূল্যবান হয়ে থাকে। এটা হলো দক্ষিণ ভারত, এটা দক্ষিণ ভারত। এখন আমরা আসবো হিমালয়ে। হিমালয়ের যদি আমরা শ্রেণীবিভাগ করি, হিমালয়ের কি ইস্টার্ন একটা ওয়েস্টার্ন। হিমালয়, হিমালয় সেগুলোকে বলা হয় বনভূমি। না, বিভিন্ন ধরনের বনভূমি দেখা যায়, যেহেতু তারতম্য কিন্তু বৃষ্টি কিন্তু হয়ে থাকে। বৈচিত্র্য না, প্রথমে আমরা পাবো আর্দ্র কি হবে, এখানে হচ্ছে কি হবে মনে রাখবে, উচ্চতা পর্যন্ত এখানে আর্দ্র মানে নর্থ ইস্টের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, এখানে আর্দ্র বনভূমিগুলো দেখা যায়। এক্সাম্পল গুলো আমি আর বলছি না, কারণ এক্সাম্পল গুলো আর্দ্র বনভূমি যা যায় এখানে সেই সমস্ত বনভূমি দেখতে। 2 নম্বরে কি আছে, উপক্রান্তীয় বনভূমি।
উপক্রান্তীয় বনভূমি, উপক্রান্তীয় বনভূমি কত উচ্চতা? 900 থেকে 1830 মিটার উচ্চ। এখন এই যেই উপর দিকে উঠবে 900 থেকে 1830 কিন্তু বনভূমির প্যাটার্নটা কিন্তু পাল্টে যাবে। যেমন আমরা প্রথমে দেখছিলাম পর্ণমোচী, উপক্রান্তীয় নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ, আলপাইন এবং তুন্দ্রা বনভূমি পর্যন্ত দেখা যায়। উপক্রান্তীয় যে বনভূমি আছে সেই উপক্রান্তীয় বনভূমি মনে রাখবে বন ও দুটো মেন, ওক আর চেস্ট নাট দুটো হলো। 3 নম্বর হচ্ছে এটা উপক্রান্তীয় বনভূমি। 3 নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ, এইটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট কিন্তু। নাতিশীতোষ্ণ দেয় যে নাতিশীতোষ্ণ বনভূমি পূর্ব হিমালয়ের কত উচ্চতায় দেখা যায়? 1830 থেকে হচ্ছে কি 1740 মিটার। ঠিক আছে, যেই তুমি দার্জিলিং এর ঠিক উপর দিকে চলে যাবে, ঠিক আছে, সিকিম টিকিমের দিকে, তখন কিন্তু ধরনের বনভূমি কিন্তু বেশি দেখতে হবে। কি কি দেখতে হবে এখানে? এখানে দেখতে হবে মাপেল, ওকটা কেন দেখতে হবে? কারণ হচ্ছে কি 1830 পর্যন্ত ওক দেখা যায়, তারপর থেকে ওকে কিন্তু থাকবে মার্চ, তারপর থাকবে কি অল্ডার। এখন আরো যত উপরের দিকে যাবে তত শীতলতা বাড়বে, ঠান্ডা প্রকৃতির বনভূমি দেখতে পাবো। তার মানে হচ্ছে কি আমাদের আরো যদি উপরে উঠি তার আমরা শীতল নাতিশীতোষ্ণ বনভূমি দেখতে পাবো। 4 নম্বরে আমরা কি নাতিশীতোষ্ণ গেলাম, 4 নম্বরে পাবো শীতল নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ। ঠিক আছে, এখানে কি উচ্চতা কত হবে না 2740 থেকে হবে এটা 3400 মিটার। 2740 থেকে 3600 মিটার কি গাছ আমরা এখানে দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই হচ্ছে কি তোমার পাইন, স্প্রুস, দেওদার। কি পাইন, স্প্রুস ও দেওদার। ঠিক আছে, এটা কি শীতল নাতিশীতোষ্ণ যে বনভূমি আছে বনভূমি। ঠিক আছে, 5 নম্বরে আছে আলপাইন বা আলপীয় এলাকা। আলপাইন বনভূমি কত? আলপাইন ভূমি হচ্ছে বনভূমি মোটামুটি যে জায়গাতে যে কোনো মাউন্টেন মোটামুটি 3500 উপরে হবে। সে যে কোনো পার্বত্য অঞ্চলে কি বলা হয় 3000 জি ক্রস করে যাবে, সেই বনভূমিগুলো কি হয়ে যাবে। ঠিক আছে, যেমন উচ্চতা কত হবে 4870 মিটার পর্যন্ত যে সমস্ত উদ্ভিদ দেখতে হবে সেগুলোকে আলপাইন ফরেস্ট বলা হয়। যেমন উদাহরণ হিসেবে কি বলতে পারি না হচ্ছে জুনিপার, আলপাইন ফরেস্টের বেস্ট এক্সাম্পল জুনিপার। জুনিপার কি আলপাইন ফরেস্টের বেস্ট এক্সাম্পল হচ্ছে জুনিপার। জুনিপার অরণ্য আমাদের হিমালয়ের যে পূর্ব হিমালয়, যে পূর্ব হিমালয়ে 3600 থেকে 4870 মিটার পর্যন্ত দেখা যায়। এবং লাস্ট হচ্ছে পূর্ব হিমালয়ের কি তুন্দ্রা যে বনভূমি আছে তুন্দ্রা, এটা কত মানে এখানে সেরকম আডি ফরেস্ট কিন্তু দেখতে পাবে না, 870 থেকে 5100 মিটার। এখানে ওই কি তোমার ফুলের গাছ দেখতে পাবে, কিছু মস দেখতে পাবে, এই সমস্ত যে সমস্ত মাটিতে যে সমস্ত খুব কম সময়ের জন্য বরফের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো বা ডেভেলপ হয় সেগুলো তরু জাতীয় আর কি। তাহলে কি দেখতে হবে এখানে? এখানে মস দেখতে পাবে, ফুলের গাছ দেখতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে পূর্ব হিমালয় আছে, পূর্ব হিমালয়ের বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। পূর্ব হিমালয়ে অনেক কারণ আছে। পূর্ব হিমালয়ে যে উদ্ভিদ দেখা যায় প্রধান কারণ তো জলবায়ু। এখানে একটা ফানি সবসময় কাজ, প্রচুর পরিমাণে এখানে বৃষ্টিপাত ঘটে, বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ধরনের বৃষ্টিপাত ঘটে বলে এখানে পূর্ব হিমালয় যে পূর্ব দিক আছে সেই পূর্ব দিকে উদ্ভিদের যে ক্রম কিন্তু আলাদা। এবং পশ্চিম হিমালয়ে কিন্তু তুমি যদি যাও মোটামুটি ভাবে যে উপরে উঠে গেলে সেই বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম। ঠিক আছে, এক ধরনের বনভূমি বা অবস্থায় পাবো একটা স্বাধীন দেওয়াল এই সমস্ত বনভূমি দেখতে হবে। তুলা যে বনভূমি ঠিক এদিকে হবে বা এগুলো আমরা যেহেতু তারতম্য
পশ্চিম বাংলায় হিমালয়ের যে সমস্ত কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। এই গেল তো ম্যানগ্রোভ যে বা একে বলা হয়, টাইডাল ফরেস্টও বলা হয়, ঠিক আছে। জোয়ারি অরণ্য কোথায় দেখা যায়? জোয়ারি অরণ্য দেখা যায় কোথায়? সুন্দরবন, গোদাবরী, কৃষ্ণা যে ডেল্টা আছে সেই ডেল্টা দেখা যায়, ঠিক আছে। ম্যানগ্রোভ, লাস্ট হচ্ছে ম্যানগ্রোভ যে অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য কোথায়? হচ্ছে তোমার কোথায় দেখা যাচ্ছে? কাবেরী, সুন্দরবন তো অবশ্যই রাখবে, মানে সুন্দরবন, তারপরে হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে সমস্ত বদ্বীপগুলো আছে, যে সমস্ত বদ্বীপে ম্যানগ্রোভ যে অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। শুধুই হচ্ছে গিয়ে এখানকার যে অরণ্য প্রধান যে বৈশিষ্ট্য, প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, ঠিক আছে। তাহলে দেখো বনভূমিগুলো থেকে কিগুলো মাস্ট পড়বে, শুধুমাত্র পড়বে একমাত্র হচ্ছে কি খুব খুব, ঠিক আছে। যে গাছগুলো আছে, যত রকমের গাছ হয় সেগুলো কিন্তু বলবে ছোটগুলা, যদি একটা বলে দেয় ধরনের কোন ধরনের পরীক্ষা, তাহলে সুতরাং ওই উদ্ভিদগুলো বারবার পড়বে। আর হচ্ছে কি বৃষ্টিপাতের সাথে সামঞ্জস্য রেখে কোথায় অঞ্চল, যেমন বললাম যে সমস্ত কিছু কিছু অঞ্চল আছে সেগুলো কি, যেমন হচ্ছে তরাই অঞ্চল, ভাওয়াল অঞ্চল, পশ্চিম ঘাটের ছায়া অঞ্চল, ঠিক আছে, পশ্চিম ঘাটের পশ্চিম দিক, এই সমস্ত এই হবে হচ্ছে কি পশ্চিম দিক বা হচ্ছে কি পূর্ব দিক, এরকম ভাবে কোশ্চেন আসে, ঠিক আছে। আর এখানে তোমরা একটা বইতে পড়ে নেবে যে সমস্ত রিসার্চ সেন্টার গুলো আছে, এই রিসার্চ সেন্টার গুলো, ঠিক আছে। তাহলে কিন্তু ভেজিটেশনটা শেষ হবে। এবার সবাই দেখছি মৃত্তিকা নিয়ে কিছু কথা আমি বলে দিই, কি পড়বে শুধু বলে দিচ্ছি। মৃত্তিকা নিয়ে এখানে কি পড়বে? মৃত্তিকা নিয়ে, মৃত্তিকা নিয়ে অর্থাৎ কটা আছে? আইসিএআর আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ভাগে মৃত্তিকা কিন্তু আছে। কি কি ভাগ আছে? 8টি ভাগ, যেমন মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লাল মৃত্তিকা, মৃত্তিকা লাল এবং হলুদ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা। তারপর এই ভাগগুলো বলবো যে 8টা ভাগ আছে। এখন এই মৃত্তিকা মনে রাখবে, কোন মৃত্তিকা বেশি পাওয়া যায়, কোন মৃত্তিকার কম বেশি বা বেশি পরিমাণে সাজাও, কম থেকে বেশি, থেকে কম, এটা পড়বে কম থেকে বেশি বা বেশি থেকে কম। প্রথমে কি হবে? পলিমৃত্তিকা হবে, দিকি কৃষ্ণ মৃত্তিকা হবে, দিকি লোহিত মৃত্তিকা হবে, দিকি ল্যাটেরাইট মৃত্তিকা হবে। এখন সাজালে যে থেকে বেশি পার্সেন্ট গুলো কত ছিল, দুটো এখানে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখন পড়বে এখান থেকে, এখানে যে মাটিগুলো পলি বলো বা কৃষ্ণ বলো, লোহিত বলো, এগুলো হচ্ছে বন্টন কোথায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মানে কৃষ্ণ মৃত্তিকা কোথায় পাওয়া যায়, পলি মৃত্তিকা কোথায় পাওয়া যায়, এগুলো পড়লে বন্টন পড়বে এখান থেকে, বন্টন গুলো পড়বে, ঠিক আছে, বন্টন। আর কি পড়বে? যেমন পলি কৃষ্ণ, এই দুটো মৃত্তিকা, পলি কৃষ্ণ মৃত্তিকা এবং লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, বা নয়, লাল এবং ল্যাটেরাইট, এই 4টে মৃত্তিকা আছে, এই 4টে বেশি কিছু দরকার নেই, এই 4টে হচ্ছে প্রত্যেকটি কৃষ্ণের কিছু বৈশিষ্ট্য আছে, 4টে বৈশিষ্ট্য কিন্তু পড়বে। পলি মৃত্তিকার বৈশিষ্ট্য আমি একটা লিখেছি, দেখো। পলি যদি বলো, মনে হয় আমাদের যে মৃত্তিকাগুলো পাওয়া যায়, আমরা যে মৃত্তিকাগুলো, সেই মৃত্তিকাগুলোতে নাইট্রোজেন, পটাশ, ঠিক আছে, আর নাইট্রোজেন পটাশের পরিমাণ সবসময় কিন্তু কম, ঠিক আছে। নাইট্রোজেন পটাশের কম থাকবে, কৃষ্ণ তো থাকবে, তো এটা তো থাকবেই না। যেমন আমার যে সারগুলো দেখবে দেওয়া হয়, ঠিক আছে, ধানের যে সারগুলো, সেগুলো দেখবে নাইট্রোজেন, পটাশ, এই সমস্ত সারগুলো ফসফেট, কারণ আমাদের মৃত্তিকাতে নাইট্রোজেন, ফসফেট কম থাকে, ওই জন্য দেখবে এনপিকে সার দেওয়া হয়, ঠিক আছে। আমাদের মৃত্তিকার এমনই বৈশিষ্ট্য। সুতরাং পরিমিতি যখন পড়বে, বৈশিষ্ট্য কি কি পড়বে না, এখানে সবসময় পড়বে যে নাইট্রোজেন, ফসফরাস এবং হিউমাস কম থাকে। কোনটা বেশি থাকে? এটা কম থাকে। 2 নাম্বার কি?
নাম্বার হচ্ছে পটাশ এবং চুন। পটাশ এবং চুন বেশি থাকে। আমাদের যে সার বিভিন্ন রেশিও থাকে, পটাশ এবং চুন বেশি থাকে। আর হিউমাস কম থাকবে, যেহেতু হিউমাস কম থাকে কিন্তু এখানে জৈব পদার্থ কম থাকে। জৈব পদার্থ পচে তো হিউমাসে পরিণত হতে হবে, কিন্তু সেই সময়টুকু কিন্তু আর পাওয়া যায় না। এই জন্য জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, কিন্তু সেই জৈব পদার্থ পচে বা বিলীত হয়ে হিউমাসে কিন্তু পরিণত হতে পারে না। এই তিনটি হচ্ছে মেন বৈশিষ্ট্য। জৈব পদার্থ হচ্ছে বেশি, হিউমাস কম, নাইট্রোজেন কম, পটাশ কম। P4 হচ্ছে কি পটাশ, হ্যাঁ পটাশ হচ্ছে কি তোমার কম থাকছে। পটাশ এবং চুনের প্রাধান্য। পটাশ মানে এটা পটাশ নয়, এটা ফসফরাস। পটাশ এটা P4 ফসফরাস। নাইট্রোজেন ফসফরাস হিউমাস কম থাকছে। এটা করলে কি করবে? তোমরা জানো, পাদার আছে, ভেদ, ভাঙ্গার আছে, বিট আছে, চোষ আছে, এগুলো জাস্ট চোখ বলে নিলে যেগুলো কি অ্যাকচুয়ালি এগুলো সেম ওয়ে। তখন তুমি কৃষ্ণ মৃত্তিকা পড়বে, ব্ল্যাক সোয়েল পড়বে, তখন সেখানে কি পড়বে যে কোন কোন অবস্থান কোথায় কোথায় পাওয়া যায় কৃষ্ণ মৃত্তিকা যেটা আছে, ঠিক আছে? মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত পড়লে তাদের মধ্যে বৈশিষ্ট্য পড়লে যে কি কি বৈশিষ্ট্য আছে, লোহা, অ্যালুমিনিয়াম এগুলো বেশি থাকছে, আবার নাইট্রোজেন ফসফরাস কম থাকছে। কারণ এগুলোর কৃষ্ণ মৃত্তিকা, তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা বেশি পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা বেশি পাওয়া যায়, মনে রাখবে, ঠিক আছে? ওয়েস্টার্ন ঘাট বেশি পাওয়া যায়। এইভাবে কিন্তু মৃত্তিকাগুলো পড়বে, কোনটা অবশ্যই পড়বে। আরেকটা কথা, ভারতে কোন মৃত্তিকার বড় সব থেকে বেশি দেখা যায়, মনে রাখবে ইনসেপ্টিসল। ইনসেপ্টিসল যে বর্গ আছে ইউএসডি এর দেওয়া, সেই ইনসেপ্টিসল বর্গের 24.24% কিন্তু ভারতবর্ষ। ঠিক আছে, এরপরে হচ্ছে এন্টিসল। এন্টিসল, ঠিক আছে, এটা কত? এটা আছে 28%। বা দুটো মনে রাখবে যে ভারতে কোন বর্গের মৃত্তিকা সবথেকে বেশি দেখা যায়। একটা হচ্ছে ইনসেপ্টিসল মনে রাখবে, হচ্ছে এন্টিসল হচ্ছে এন্টিসল, কিন্তু তাহলে কিন্তু হবে, ঠিক আছে? মৃত্তিকাতে এগুলোর গুণগুলো আর বৈশিষ্ট্যগুলো দেখবে, আর কোথায় কোনটা পাওয়া যায়, সয়েল পাওয়া যায়, ভালো করে দেখবে, সেগুলোতে কিন্তু কোশ্চেন দিতে পারে। দাঁড়াও, এটা একটু বলবো। আচ্ছা, দেখো, আগের দিন করেছিলাম, এইগুলো দেওয়া হয়, তোমরা একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো, যদি ইংরেজিতে লিখতে স্টেবিলিটি বলে, তখন কিভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি? গ্রেটার দেন নর্মাল ল্যাপস রেট, সেটা নাম্বারে কি করবে? নাম্বারে হচ্ছে কি, যদি কি হবে? NLR greater than DA। 3 নাম্বার হচ্ছে কি তোমার, যদি বলা হয় অ্যাবসলিউট ইনস্টেবিলিটি, অ্যাবসলিউট যদি ইনস্টেবিলিটি বলা হয়, সেক্ষেত্রে হবে তোমার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে NLR লেস দেন ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট, ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে গিয়ে কন্ডিশনাল স্টেবিলিটি যদি বলা হয়, কন্ডিশনাল স্টেবিলিটি কি বলা হয়, মনে রাখবে, ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট হচ্ছে নরমাল ল্যাপস রেট, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট।
স্ক্রিনশট একটু নিয়ে নাও, ঠিক আছে? অবস্থা ঠিক আছে।